লিটন দাসের ওই রিভিউটাই কি বাংলাদেশের এই ম্যাচের গেম চেঞ্জিং মোমেন্ট, নাকি তাসকিনের যে ব্যাকহ্যান্ড স্লোয়ারটা দিয়েছিলেন যেখানে নাকি সালমান আলী আগা আউট হয়েছিলেন ওটাই ছিল গেম চেঞ্জিং মোমেন্ট? আজকে পাকিস্তানকে হারানোর মাধ্যমে কিন্তু বাংলাদেশ শুধু সিরিজটা জিতেনি, 11 বছর পরে বাইলেটারাল সিরিজে পাকিস্তানকে যেমন হারালো ঠিক তেমনভাবে র্যাঙ্কিংয়ের 10 নম্বর থেকে কিন্তু 9 নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। আজকের ম্যাচটা অনেক রকম নাটকীয়তায় ভরা ছিল। আজকের ম্যাচের কি মোমেন্টসগুলো কোথায় কোথায় ছিল, বা আজকের ম্যাচের গেম চেঞ্জিং মোমেন্টটা কোথায় ছিল যেখানে নাকি বাংলাদেশ পাকিস্তানকে বাজিমাত করে দেয় এবং মাত্র 11 রানের একটা দুর্দান্ত জয় কিন্তু ছিনিয়ে নেয় বাংলাদেশ এবং সিরিজটা জিতে নেয়। চলুন একটু জানার চেষ্টা করি আজকে বাংলাদেশের এই ম্যাচটা জয়ের পেছনের নায়ক কারা ছিলেন। আপনারা যারা আমাকে নতুন দেখছেন তাদের কাছে কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। প্রথমে বলবো ভাই, বাংলাদেশের যে রিসেন্ট পাস্টে আমরা একটা কথা বলতাম যে হার্ট অ্যাটাক করিয়েই মনে হয় বাংলাদেশ ম্যাচটা জিততে চায় অথবা হেরেও যায় ওই একইভাবেই। সো আজকের ম্যাচটাও কিন্তু তার থেকে কোনোরকম কোনো ডিফারেন্ট কিছু ছিল না, একই ম্যাটেরিয়াল ছিল, একই মশালা ছিল, তার ভেতর থেকেই কিন্তু বাংলাদেশ কেম আউট অ্যাজ দ্য উইনার। দে হ্যাভ ওন দ্য সিরিজ। বাংলাদেশ আজকে যখন নাকি ফার্স্টে ব্যাটিংটা করে 290টা রান করে, সেখানে অনেকেই প্রশ্ন করতে পারেন বাংলাদেশ কি আরও 30টা রান কম করেছিল, বাংলাদেশ কি 30-40টা রান কম করেছিল কি না। সেই কথায় যদি আসি তাহলে আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশ গত এই সিরিজটার আগে যে 3টা সিরিজে 9টা ম্যাচ খেলেছিল সেখানে বাংলাদেশ কমপ্লিট করতে পারেনি, মানে 50 ওভার খেলতে পারেনি 60টা ম্যাচে। সেখানে আজকে যারা ব্যাট করছিলেন ওই সময়টাতে, স্পেশালি যখন নাকি 37-8 ওভারে গিয়ে বারবার কমেন্টেটররা বলছিলেন যে বাংলাদেশ কেন গিয়ার আপ করছে না, বাংলাদেশ কেন চার্জ করছে না, কেন রান বাড়ানোর জন্য বিগ শটস খেলছে না, সেই সময় ব্যাটিংয়ে ছিলেন লিটন দাস এবং তাওহিদ হৃদয়, এবং দুইজনের হাতে কিন্তু ক্যাপাবিলিটি রয়েছে যে তারা বিগ হিট করতে পারেন। কিন্তু ওই সময়টাতে বাংলাদেশের ব্যাটাররা এতটা স্ট্রাগল করছিলেন যে ওই সময় যদি রাশ শট করতে গিয়ে বা আউট অফ দ্য বক্স কিছু করতে গিয়ে যদি আউট হয়ে যেতেন দুইজনই, বাংলাদেশ এই 290 রানটা কিন্তু করতে পারতো না। কারণ বাংলাদেশের যে পরের যে লেট অর্ডার বা ফিনিশার রোলে যাদেরকে আমরা এই টিমে দেখতে পাই, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, কিংবা টু সাম এক্সটেন্ট যদি বলি আফিফ হোসেন, তাদের কাছে কিন্তু 10 ওভারে 90 রান করাটা পসিবল ছিল না। যদি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এটা চিন্তা করতো যে আমরা 320-330 রান টার্গেট করে আমরা ব্যাট করতে যাব এবং সেইভাবেই ব্যাটারদের যদি অ্যাপ্রোচটা হতো, বাংলাদেশ আজকে ম্যাচটা হেরে যেত। এই কথাটা বিশ্বাস করেন, বাংলাদেশের ওই লেট অর্ডার এটা পারতই না। এবং লিটন আর তাওহিদ হৃদয় কি পারতেন না? ভাই, তারা যথেষ্ট চেষ্টা করেছেন, কিন্তু হয় তারা আজকে ফুল ফ্লোতে ছিলেন না অথবা পাকিস্তানের বলাররা ভালো বল করেছেন। আপনাকে মানতেই হবে যে পাকিস্তানের যে স্পিনার দুইজন ছিলেন, আবরার বা সাদ মাসুদ, তারা কিন্তু ভালো টার্ন পাচ্ছিলেন এবং দুইজনই যেহেতু লেগ স্পিনার, বাংলাদেশের ব্যাটারদের তো লেগ স্পিন জুজুটা রয়েছে অনেক দিন ধরে, এটা কাটার কিন্তু কোনো নাম নেই। যেহেতু বাংলাদেশকে এই রানটা ডিফেন্ড করতেই হবে, সো বাংলাদেশের বোলারদের জন্য কিন্তু একটা খুব বড় চ্যালেঞ্জ ছিল, যে চ্যালেঞ্জটা বাংলাদেশি বোলার আজকে দুর্দান্তভাবে কিন্তু সেই চ্যালেঞ্জটা নিয়েছেন এবং যেভাবে করে পেসার স্পেশালি 10টা উইকেটের 9টাই কিন্তু নিয়েছে বাংলাদেশের পেসাররা, যেটা কিনা ইনক্রেডিবল। এই উইকেটে বলে আমরা ধান খেতে খেলা হয়, এই উইকেটে আমরা দেখেছি যে বল হাঁটুর উপরে ওঠে না। এই উইকেটটা ছিল কালো মাটির উইকেট, এই উইকেটে স্পিনাররা যেখানেই বল করুক বল টার্ন করে উইকেটে ঢুকে যায়। সেই উইকেটটা কিভাবে করে ম্যাজিক্যালিভাবে বদলে যায়, সেই উইকেটটা কিভাবে করে একটা স্পোর্টিং উইকেট হয়ে যায়, সেই উইকেটে কিভাবে করে স্পিনাররা উইকেট পানি না, পেসাররা ডমিনেট করে, বাংলাদেশের পেসাররা ডমিনেট করে। ইনক্রেডিবল একটা ব্যাপার কিন্তু আজকের এই ম্যাচেও যেমন দেখতে পেয়েছি, পুরো সিরিজ ধরে কিন্তু দেখতে পেয়েছি। যাই হোক, চ্যালেঞ্জ ছিল বাংলাদেশের পেসারদের উপরে, সেই চ্যালেঞ্জটা তারা খুব ভালোভাবে করতে পেরেছিলেন। যখন কিনা একেবারে শুরুতেই আপনি দেখেন সাহিবজাদা ফারহানকে যেভাবে করে ট্র্যাপটা করা হয়েছে, লেন্থ বল, যেই বলটাতে তিনি আউট হয়েছিলেন সেটা তাসকিন এত সুন্দরভাবে, যখন নাকি বলটা ডেলিভারি করার সময় একটু ফ্রন্ট মুভমেন্ট দিয়েছিলেন সাহিবজাদা ফারহান, তাসকিন একটু ব্যাক অফ দ্য লেন্থে বল করেছিলেন, বাউন্স বলটা ক্যারি করেছিল, বাউন্স হয়েছিল, বলটাতে পেস ছিল, বিট হয়েছেন কিন্তু সাহিবজাদা ফারহান। চমৎকার একটা বল, আউট হয়ে গিয়েছিলেন যখন সাহিবজাদা ফারহান। তারপরে কিন্তু তাসকিন আবার একটা উইকেট পান। তবে সব থেকে বেশি এই সিরিজেরই হয়তো বা প্রবাবলি বেস্ট ডেলিভারিটা ছিল হচ্ছে যেই বলটাতে রিজওয়ানকে তিনি বোল্ড করেছিলেন, অসাধারণ, এইটা ছিল অসাধারণ। মানে একটা পেসারের জন্য একটা ড্রিম ডেলিভারি যদি বলি তাহলে সেইটা।
রিজওয়ানেরও আপনার ব্যাট এবং পায়ের মাঝখানে ফাঁক ছিল, কিন্তু তাসকিন লেন্থে বলটা ফেলেছিলেন, বলটা ইন সুইং খেলো, পেস ছিল 138 না 39-এর বলটা ছিল, ইন সুইং করলো, ব্যাটার লাইন মিস করলেন বলের, ব্যাট এবং পায়ের মাঝখান থেকে বলটা ঢুকে গিয়ে জাস্ট হিট দ্য টিম্বার যেটা বলা হয়, মানে পুরো স্ট্যাম্প উড়িয়ে দিল। অসাধারণ একটা ডেলিভারি ছিল, কিন্তু নাহিদ রানা থেমেছিলেন না। এদিকে মাস সাদাকাত আগের ম্যাচের হিরো, ম্যান অফ দ্য ম্যাচ, হাতে স্ট্রোক রয়েছেন, আমরা জানি যে তিনি কীরকম পারফর্ম করতে পারেন যদি তিনি টিকে যান। আজকেও কিন্তু যখন নাকি নাহিদ রানার ওভারে বল করতে যখন নাহিদ রানা আসলেন, কি সুন্দর তিনি লং অনের উপরে একটা বিশাল ছক্কা মারলেন। আমরা কিন্তু বুঝতে পারছিলাম যে আজকেও হয়তো মাস সাদাকাত যদি টিকে যান, বাংলাদেশের জন্য কিন্তু দুঃখ রয়েছে। বেশিক্ষণ হয়নি, মাত্র 3টা ডেলিভারি পরেই যেই একটা বল করলেন, যেইখানে কিনা আপনি বলতে পারেন যে সাইকোলজিক্যাল একটা গেম খেলেছিলেন নাহিদ রানা মাস সাদাকাতের সাথে। মাস সাদাকাত ওভার কনফিডেন্সের জন্য ওই বলটা কিন্তু তিনি কিভাবে খেলবেন, ফ্র্যাকশন অফ সেকেন্ডের একটা কনফিউশন এসেছিল, সেখানে নাহিদ রানাকে হুক করতে গেলেন, বলটা একেবারে সোজা আকাশে উঠে যায়, লিটন দাসের কাছে ক্যাচ দিয়ে কিন্তু মাস সাদাকাত ফিরে যান। পাকিস্তান যখন কিনা সালমান আলী আগার সাথে সাদ মাসুদের একটা পার্টনারশিপ হয়, তখন কিন্তু একটা স্টেডিলি আগাচ্ছিল। বাংলাদেশ যদিও ইন বিটুইন অনেকগুলো রান আউট চান্স কিন্তু মিস করেছিল, ফিল্ডিংটা বাংলাদেশ আজকে কিন্তু ভালো হয়নি সেই অর্থে যদি বলি। তাহলে শেষ পর্যন্ত গিয়ে যখন নাকি আপনি দেখবেন সালমান আলী আগার সাথে শাহিন আফ্রিদির একটা পার্টনারশিপ হয়ে যায়, 50 পার্টনারশিপ পার হয়ে যায়, রান যখন নাকি আপনার 12 করে লাগে, কিন্তু যখন ম্যাচটা ক্লোজে নিয়ে গেলে পার ওভারে 10 রানও কিন্তু ইট ইজ গেটেবল। সেখানে আপনি দেখেন তাসকিনের আবারও ফিরে আসা, তাসকিনের ওই ওভারে স্পেলের লাস্ট বলটা, সেখানে একটা ব্যাকহ্যান্ড স্লোয়ার করলেন, সালমান আলী আগা কিন্তু সেটাকে চার্জ করতে গেলেন, বলটা উঠে যায়, নাজমুল হোসেন শান্ত একটা অসাধারণ ক্যাচ ধরেছিলেন। ওইটাই কি লাস্ট ব্রেক ইন দ্য কফিন? আমার কাছে মনে হয় যে যদি বলি আজকের ম্যাচের গেম চেঞ্জিং মোমেন্ট, তাহলে এই যে আউটটা করেছিল সালমান আলী আগাকে, যদি সালমান আলী আগা টিকে থাকতেন আজকের এই ম্যাচটা কিন্তু বাংলাদেশ হয়তো বা জিততে পারতো না। কারণ আপনি দেখেন একদম ক্লোজে যখন চলে আসে ম্যাচটা, ওই সময় কিন্তু লাগতো 1 ওভারে 14 রান। রিশাদ যে ওভারটা করতে এসেছিলেন, সেখানে কিন্তু ম্যাচটা বাংলাদেশের পক্ষে যদি সালমান আলী আগা টিকে থাকতেন, কারণ ঠিক আগের ওভারে মুস্তাফিজের যে ওভারটা হয়েছিল সেখানে কিন্তু 14-15 রান শাহিন আফ্রিদি উঠিয়ে নিয়েছিলেন। ওইখানে যদি আপনি চিন্তা করে দেখেন যে যদি সালমান আলী আগা থাকতেন, তাহলে কিন্তু অ্যাপ্রোচটা ডিফারেন্ট হলেও হতে পারতো। যাই হোক, মুস্তাফিজের কথা বলাতে একটা কথা না বললেই না, যেই জন্য আমরা তামিম ইকবালকে অনেক ক্রেডিট দিই এক হাতে ব্যাট করার জন্য। সেই শ্রীলঙ্কাতে যে ম্যাচটা হয়েছিল, ইনজুরি নিয়েও তিনি সেই সাহসটা দেখিয়েছিলেন, তারপরে তো তামিম ইকবালকে আমরা আর একটা লেভেলের সম্মান দেখিয়েছিলাম। আজকে দেশের জন্য যে কাজটা করলেন মুস্তাফিজুর রহমান, সেটা কিন্তু কোনো অংশেই কম নয়। যেই বলটা তিনি করেছিলেন স্লোয়ার শাহিন আফ্রিদিকে, শাহিন আফ্রিদি সেটাকে ফুল চার্জ করেছিলেন, বলটা কিন্তু ব্যাটের মিডলে লেগে বলটা যখন তেরে ফুরে আসছিল, ঠিক গিয়ে লাগে তার নিতে, হাঁটুর যেখানে নাকি আমরা বলি যে জয়েন্ট, সেখানে গিয়ে লাগে, এবং তারপরে কিন্তু মুস্তাফিজুর রহমান ব্যথায় কাতরাচ্ছিলেন। তিনি কিন্তু অনেক চেষ্টা করছিলেন যে নিজেকে রিকভার করানোর জন্য। অনেকটা সময়, প্রায় 4 থেকে 5টা মিনিট আমরা দেখতে পেয়েছি যে মুস্তাফিজ আসলে দাঁড়াতে পারছিলেন না। তারপরে যখন নাকি ফিজিও মাঠ ছাড়ছিলেন না, মুস্তাফিজকে বারবার জিজ্ঞেস করছিলেন যে তুমি কি আর ইউ প্রিপেয়ার টু বল, নাকি তুমি রেডি টু লিভ দ্য ফিল্ড। কিন্তু মুস্তাফিজ একটা জিনিস কিন্তু তিনি মাথা থেকে কখনোই বের করে দেননি যে তাকে ওভারটা কমপ্লিট করতে হবে, তাকে ওই একটা বল কিন্তু এমন কিছু ছিল না, যেহেতু তিনি 6 খেয়েই ফেলেছিলেন, ওই ওভারে 2টা 6 খেয়েছিলেন। সো তার একটা বল আসলে ওই রকম মিনিংফুল হইতেও না, বা কেউ আমরা কিন্তু কিছু মনেও করতাম না যদি ওইখানে রিপ্লেসমেন্ট হিসেবে আফিফ বা সাইফ বা কেউ এসে ওই একটা ডেলিভারি করে দিতেন। সেখানে মুস্তাফিজ স্টুড টল, স্টুড স্ট্রং, হি গট দ্য বল ইন হিজ হ্যান্ড, হি ডিক্লেয়ার্ড হি ওয়ান্টস টু বল দ্য লাস্ট ডেলিভারি অফ দ্য ওভার, এবং ফাইনালি যেটা হয়েছে আমরা দেখেছি, ওই বলেও মুস্তাফিজ উইকেট নিয়েছেন। কি অসাধারণ একটা হিরোইক কামব্যাক, কি অসাধারণ একটা স্পোর্টসম্যানশিপ, কি অসাধারণ একটা দেশপ্রেম, দেশের জন্য ভালোবাসাটা। একই হয়তো বা বলে যে স্পোর্টসম্যানরা দেশের জন্যই খেলেন কিন্তু। আর লাস্ট যে ওভারটা, সেটা কিন্তু কম নাটকীয়তায় নয়। কাকে বল দিবেন, সাইফ হাসান নাকি রিশাদ হোসেন? আই ওয়াজ অলওয়েজ বেগিং ফর রিশাদ, বিকজ ওইখানে সাইফ যেহেতু পার্ট টাইমার এবং ওইখানে রিশাদ যেহেতু জেনুইন স্পেশালিস্ট বোলার, আমার কাছে মনে হচ্ছিল যে ওই সময়টাতে যদি পার্ট টাইমকে দেওয়া হতো, তাহলে আসলে চান্সটা 70-30 হয়ে যেত। পাকিস্তানের পক্ষে কিন্তু 70% চলে যেত, কারণ শাহিন আফ্রিদি যেইভাবে করে হিট করছিলেন, 2টা বাজে বল, ম্যাচ ওভার। রিশাদ এসেছিলেন,
তিনি গত 6 ওভারে 54 রান দিয়ে যতটা বাজে বল করেছিলেন ঠিক ততটাই ভালো বল করেছিলেন ওই লাস্ট ওভারটাতে রিশাদ। এবং যখন নাকি শাহিন আফ্রিদি তাকে প্রথম বল থেকে রান বের করতে পারলেন না, দ্বিতীয় বলে যখন তিনি স্লক করতে গেলেন বলটা উঠে গেল, রিশাদ এত ইজি একটা বল চান্স যেটা ছিল ক্যাচ, 100 বারের মধ্যে 90 বার না 99 বারে রিশাদ ওই ক্যাচটা ধরবেন, তিনি বলের লাইনই মিস করলেন, বলটা তার হাতেও রিচ করলো না, ক্যাচ ড্রপ হয়ে গেল। আমরা ভেবেছিলাম ম্যাচটাকে হেরে গেলাম। নাটকটা তখনও শেষ হয়নি, ওয়াইড দিলেন রিশাদ। শাহিন আফ্রিদির একটা বল যেটা নাকি লেগ স্টাম্প দিয়ে হালকা করে বেরিয়ে গেল, মনে হচ্ছিল যে এটা কি ওয়াইড, মানে এতটা টার্ন করেছে বলটা নাকি সামথিং ইজ রং। লিটন দাস তখন একটা মাস্টার স্ট্রোক খেলেছিলেন। কি করেছিলেন ওই সময়তে, আপনি একমাত্র যেহেতু ওয়াইড ডিক্লেয়ার করে দিয়েছে আম্পায়ার, দের ইজ অনলি আ পসিবিলিটি যে আপনি যদি আম্পায়ারকে বলেন বা অ্যাপিল করেন যে বা রিভিউ নিতে পারেন একটা কারণে, সেটা হচ্ছে এলবিডব্লিউ। কারণ বলটা কিন্তু বল যখন নাকি ওয়াইড হয়ে গেছে, লিটন কিন্তু বলটা পিক করেননি, লিটন কিন্তু ওই বলটা ক্যাচ ধরেননি। সো একটাই কিন্তু অপশন বাকি থাকে তখন, এলবিডব্লিউর অ্যাপিলটা করা হয়, দেখা যায় ওয়াইড তো বরং হয়নি, শাহিন আফ্রিদির ব্যাটের টাচ লেগেছে, একটা ফেইন্ট এইজ ছিল যেটা আল্ট্রাইজে দেখা গিয়েছে, এবং ম্যাচটাতে বাংলাদেশ যে জিতে গেল ওই একটা যখন ওয়াইডটাকে যখন আবার রিকল করে আম্পায়ার ধর্মসেনা জানিয়ে দিলেন যে সেটা হোয়াইট ছিল না, তার মানে এক বলে লাগে 12 রান, ম্যাচটা ওখানেই বাংলাদেশ জিতে যায়। লাস্ট বলটাতে শাহিন আফ্রিদি একটা ফ্রাস্ট্রেশন ঝেড়েছেন, যেটা কিনা আপনার হচ্ছে রিশাদ একটা বোনাস উইকেটও পেয়ে গিয়েছেন। ডাউন দ্য উইকেট এসে চার্জ করতে গিয়েছিলেন, বলার লাইন মিস করেছেন রিশাদ, তাকে আউট করে দেন। স্টাম্পিংটা ভালো করেছিলেন, যদিও স্টাম্পিংটা এক চান্সে করতে পারেন লিটন দাস। এনিওয়ে বাংলাদেশ যে জিতে গেল ম্যাচটা, ব্যাটিংয়ে কিন্তু তানজিদ হাসান তামিম ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইয়াংস্টার উই হ্যাভ ফাউন্ড রিসেন্টলি, যদি বলি হ্যাঁ 2 বছর পার হয়ে গেছে তার, বাট তানজিদ হাসান তামিমের উপরে যে আমি কত বড় বেট ধরে রেখেছি আমরা, আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখেন, অনেক আগের ভিডিও দেখেন, আমি তখন থেকে বলছিলাম যে বাংলাদেশের নেক্সট সুপারস্টার হতে যাচ্ছে তানজিদ হাসান তামিম। হয়তোবা তিনি অন অ্যান্ড অফ আউট অফ ফর্মে থাকেন বা কনসিস্টেন্ট বেসিসে ওয়ানডেতে রান পাচ্ছেন না, বাট তানজিদ হাসান তামিমের দিকে দৃষ্টিটা ভালো করে রাখেন, হি ইজ গনা বি আ সুপারস্টার। প্রবাবলি আমার কাছে মনে হয় যে ইফ হি ক্যারিজ হিজ ফর্ম, ইফ হি ক্যারিজ হিজ ব্যাটিং প্রপারলি, যদি তিনি তার যে হালকা এরোডগুলো রয়েছে সেগুলোকে যদি ফাইন টিউনিং করতে পারেন, তাহলে ওডিআইতে অ্যাটলিস্ট তামিম ইকবালের থেকে ভালো ওপেনার আমরা পেতে যাচ্ছি ইন ফিউচার। তানজিদ হাসান তামিমের স্ট্যাটস আরও বেশি সমৃদ্ধশালী হবে, লিখে রাখেন কথাটা। আজকের ম্যাচের গেম চেঞ্জিং মোমেন্টটা কিন্তু ওই তাসকিনের ওই ব্যাক অ্যান্ড স্লোয়ার, যেটা সালমান আলী আউট হয়েছিলেন। বাংলাদেশকে আজকে সিরিজটা জিততেই হতো, বাংলাদেশকে আজকে ম্যাচে জেতার কোনো বিকল্পই ছিল না, সেই জিনিসটা কিন্তু বাংলাদেশ আজকে করে দেখিয়েছে। যে কারণে শুধুমাত্র 11 বছর পরে বাংলাদেশ পাকিস্তানের সাথে বায়োলেটারাল সিরিজটা জেতেনি, যেটা করেছে সেটা র্যাঙ্কিংয়ে 10 থেকে কিন্তু 9-এ উঠে এসেছে। বাংলাদেশকে কংগ্রেচুলেশন। এই সিরিজের আরও পজিটিভস এবং নেগেটিভস নিয়ে আপনাদের সাথে নেক্সটের ভিডিওতে আলোচনা করব। তার আগ পর্যন্ত আপনারা যারা আমাকে নতুন দেখছেন তাদের কাছে কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।